এমন এক সমাজ থেকে আমরা বেরিয়ে আসছি এই অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে সমস্ত অধিকার ছিল ছোট্ট একটা গোষ্ঠীর কাছে। দেশে যে বিরাট একটা সুযোগ সৃষ্টি হলো এই সংস্কার করা, এই দেশটাকে পাল্টে ফেলার, এটা যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। এটা হাতছাড়া হতে দিয়েন না। ছাত্র জনতা আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে, তারা আমরা যা চাই এখন তাই করতে পারি। 8ই আগস্ট 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে 16 জন উপদেষ্টাও শপথ নেন। অনেকেরই আশা ছিল দেশে বড় বদল হবে, এবার হয়তো প্রকৃত সোনার বাংলা হবে। কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই দেখা গিয়েছে দেশের আইন শৃঙ্খলা লাটে উঠেছে। কট্টর মৌলবাদীরা দানবের রূপ নিয়ে ময়দানে নেমেছে। চট্টগ্রাম থেকে রংপুর, রাজশাহী থেকে সিলেট, সর্বত্র স্রেফ সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে এসছে। ধারাবাহিকভাবে ভাঙা হচ্ছে হিন্দুদের মন্দির, বৌদ্ধদের মঠ, খ্রিস্টানদের গির্জা থেকে ঘরবাড়ি। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, লুটপাট করা হচ্ছে দোকান, ঘরে রাখা অলংকার, টাকা কড়ি, এমনকি ঘরের মহিলাদের তুলে নিয়েও গণধর্ষণ করা হয়। প্রতিবাদ করতে গিয়ে অনেকে মারাও গিয়েছেন। যদিও প্রথম থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন মোহাম্মদ ইউনূস। একটা সময় যখন তিনি বুঝতে পারেন বিষয়টি বড় জায়গায় যেতে পারে, ঠিক তখনই গত বছর পুজোর সময় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দুদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন। অনেকটাই প্রেসার কুকারের সেফটি ভালভের ভূমিকা নেন। অত্যাচারিত হলো সংখ্যালঘুরা, আবার তাদেরই মন্দিরে গিয়ে জ্ঞান দিয়ে এলেন তিনি। গল্প শোনালেন আলাদিনের চেরাগের। কিন্তু উল্টো দিকে ঠিক কি হচ্ছিল? দেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের অঙ্গুলি হেলনে তখন বিচার ব্যবস্থা গভীর ঘুমে চলে যায়। ফলত খুনি, ডাকাত, ধর্ষক, জঙ্গি, সন্ত্রাসীরা একের পর এক জামিনে ছাড়া পেতে শুরু করে। তার ফলও মেলে হাতে নাতে। কয়েক সপ্তাহের মধ্যে দেশে চূড়ান্ত অরাজক পরিস্থিতি তৈরি হয়। সংখ্যালঘুদের ঘরবাড়ি লুটপাট, জমি দখল, মন্দির ভাঙচুর, গণধর্ষণ তো চলছিলই, তার সঙ্গে যোগ হয় সরকারি চাকরি থেকে সংখ্যালঘুদের অপসারণ। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করে ভারত। আর এর পরেই ইউনূসের মুখোশ খসে পড়ে। তিনি এবং তার শাগরেদরা জোর কদমে ময়দানে প্রচারে নামেন। তারা বলে এসব ভারতের অপপ্রচার, দেশকে অস্থিতিশীল করতেই ভারত ষড়যন্ত্র করছে। এমনকি দেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যেকটি ঘটনা ইউনূস ও তার বাহিনীকে বিশ্বের মাঝে উলঙ্গ করে দেয়। দানবের দাপট চলছেই। আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোন গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা হয়তো ধরতে পারছি না তাদেরকে এখনো জুত মতো। এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ অত পরিষ্কার নেই আর কি, সরকারের চোখ অত পরিষ্কার নেই আর কি, সরকারের চোখ অত পরিষ্কার নেই আর কি। একে বলে শেয়ানা অন্ধ। নিজের আখেরে লাভ ছাড়া কিছুই দেখতে পান না ইউনূস সাহেব। 2024 সালে 8ই আগস্ট ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সংখ্যালঘুদের উদ্দেশ্যে কুমিরের কান্না দেখিয়েছিলেন ইউনূস। তারপর কি দেশের পরিস্থিতি বদলেছে? উত্তর নেই। দেশের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার পরেও বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্ণ করতে হাতে মাত্র আর 1 মাস সময়। আসুন চলতি বছরে সংখ্যালঘু অত্যাচারের খণ্ডচিত্র দেখে নেওয়া যাক। 22শে ফেব্রুয়ারি 2025 ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সংখ্যালঘু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ঢাকার আদাবরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিধানচন্দ্র দাস নামক এক সংখ্যালঘুকে গ্রেফতার করা হয় 7ই মার্চ 2025। 15ই এপ্রিল 2025 সিরাজগঞ্জের তারাস উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জয়কুমার ঘোষ নামে এক সংখ্যালঘুর বিরুদ্ধে ক্ষোভ শুরু হয়।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ জয়কে গ্রেফতার করে। 15 এপ্রিল 2025 হবিগঞ্জে এক সংখ্যালঘু সম্প্রদায়ের দম্পতি সামাজিক মাধ্যমে কমেডি কন্টেন্ট তৈরি করেন। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। এমনকি জুন মাস পর্যন্ত বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অজুহাত একটাই, ধর্মীয় অনুভূতিতে আঘাত। এতদিন ইউনূস বাহিনী দাবি করে এসেছে সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে তা পুরোটাই রাজনৈতিক, কিন্তু মোডাস অপারেন্ডি দেখিয়ে দিয়েছে যে কোনো একটি অজুহাত খাড়া করে হামলা চালানো হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, যার অধিকাংশই মিথ্যা। আসুন হালে ঘটে যাওয়া এমন কয়েকটি নমুনা দেখে নেওয়া যাক। অজুহাতের আটটিপা। গত 22 জুন দুপুর 2টো নাগাদ লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পরেশচন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল। তাদের পুলিশ আটক করার আগে বেধড়ক মারধর করে তৌহিদি জনতা। সেই জনতার ভিড়ে থাকা এক মুরব্বির কথা শোনা যাক। যে চুল কাটতে গেছিল তাকে বলছে, বলো তো তোমার নবী কয়টা বিয়ে করছে? বলছে 9টা। কয় না, আমি জানি 11টা। হইতে পারে 11টা, আমার সঠিক জানা নাই। আর তোমাদের নবী সর্বকনিষ্ঠ বউ মা আয়েশা, হ্যাঁ, মা আয়েশা বয়স ছিল তখন 6 বছর। বলল তোমাদের নবী তো যৌন পিপাসু, যৌন খুব অর্থাৎ লুচ্চা লম্পট। হ্যাঁ, তোমাদের নবী 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, এত ছোট বাচ্চাকে বিয়ে করেছে। হ্যাঁ, এইটা বলছে। শুনলেন মুরব্বির কথা? পরে শীল নাকি নবীকে উদ্দেশ্য করে বলেছেন লম্পট, লুচ্চা? শব্দগুলো মাথায় রাখুন। এবার শোনা যাক যে ছেলেটিকে পরেশবাবু নাকি এই কথাগুলি বলেছিলেন সেই ছেলেটির বক্তব্য। বিয়ে করছে 11টা, তো বললো আর একটা ছোট ছিল এত কম বেশি এরকম একটা ছোট বয়সী মানুষ যৌন নির্যাতন কিভাবে করলো? শুনলেন পরেশবাবু ছেলেটিকে ঠিক কি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, প্রশ্ন করেছিলেন। এখানে আরও একটি প্রশ্ন দাঁড়ায় যে ছেলেটি এই কথাটি বলেছে সেও কি সত্যি বলছে, নাকি মুরব্বির মতো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে একটি বাবা ছেলের উপর অভিযোগ আনা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে? তর্কের ক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় ছেলেটি সত্যি বলছে, তাহলেও এটা প্রমাণিত এই মুরব্বি সম্পূর্ণ মিথ্যে বলছে। কারণ ছেলেটির বক্তব্যের পরেই তাদের উপর চড়াও হয় তৌহিদি জনতা। নেতৃত্বে ছিল এই শিয়াল মুরব্বিও। হাঁড়িতে একটা চাল টিপেই বোঝা যায় সেটা সেদ্ধ হয়েছে কিনা। ঠিক সেই রকম ইউনূসের আমলে বোঝা যায় দেশের বাটপাড়েরা কতটা বদলেছে। মিথ্যে অজুহাতে কাল্পনিক গল্প তৈরি করে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে। আগে খুন, ধর্ষণ, গণধর্ষণ, লুটপাট করা হতো, এখন মিথ্যে মামলার জালে জড়িয়ে তাদের নিঃস্ব করার নয়া পায়তারা করছে ইউনূস সরকার, যাতে তাদের জানে নয় ভাতে মেরে শোষণ করা যায়। ঠিকই ধরেছেন, ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের মতো ঋণ দিয়ে যেভাবে গরিবদের নিঃস্ব করে দেওয়া হয়, এখানেও মামলা বাণিজ্যের জালে ফেলা হচ্ছে সংখ্যালঘুদের। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না। এবার দেখা যাক আসল সত্যিটা কি। যে ছেলেটি মুরব্বিদের কাছে অভিযোগ করেছিল যে প্রিয় নবীকে অপমান করা হয়েছে, আসলে সে নিজেই চুল কেটে কম টাকা দিয়ে পালানোর চেষ্টা চালায়। এই বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এই ঘটনার সময় সেলুনে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন নবীকে অপমান করার মতো কোনো ঘটনাই ঘটেনি। প্রশ্ন উঠছে, কোনো ঘটনার সূত্রপাত ছাড়াই এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেন? মব জাস্টিসের নামে হিন্দুদের জমি দখলের কৌশলী ষড়যন্ত্র নয় তো? কারণ ইউনূস সাহেব তো বলেই দিয়েছেন তার সরকার এখন রাতকানা রোগে আক্রান্ত, চোখে ভালো করে দেখতে পাচ্ছে না। সরকারের চোখ কত পরিষ্কার নেই আর কি, সরকারের চোখ কত পরিষ্কার নেই আর কি, সরকারের চোখ কত পরিষ্কার নেই আর কি।